ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। অচিন্ত্যকুমার সেনগুপ্ত ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন, ১৯৭৬ সালে মারা যান। জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে। বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই লেখকের উল্লেখযোগ্য গল্প উপন্যাসের মধ্যে রয়েছে বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস, যতনাবিধি, সারেং প্রভৃতি। অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্মসুরভি তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই লেখক কবি কল্লোল যুগ কবি শ্রীরামকৃষ্ণ, পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি স্মরণীয় প্রবন্ধ গ্রন্থেরও প্রণেতা। ১ নম্বর প্রশ্ন, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম হল বেদে এবং অধিবাস। ২ নম্বর প্রশ্ন, তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? উত্তর, তিনি কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ২ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। ২-১ নম্বর প্রশ্নে কি বলেছে, কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? উত্তর, কবি প্রথমে গাছটিকে শূন্যের দিকে এলোমেলোভাবে কতকগুলি শুকনো কাঠির কঙ্কাল ওঠানো রুক্ষ ও জীর্ণ গাছের প্রেতছায়া রূপে দেখেছিলেন। ২ নম্বর প্রশ্নে কি বলেছে, ড্রাইভার বললে, ওদিকে যাব না। ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? উত্তর, ড্রাইভার ওদিক দিয়ে যেতে চায়নি কারণ ওদিক দিয়ে গেলেই রাস্তার মাঝে দাঁড়িয়ে আড্ডা দেওয়া কতকগুলি বেকার ছোকরা গাড়ি থামিয়ে লিফট চাইবে। ২-৩ নম্বর প্রশ্নে কি বলেছে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি? উত্তর, বেকার যুবকদের আড্ডা দেওয়ার জন্য থাকা মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু রকটি লোপাট হয়ে যাওয়ায় বা ভেঙে দেওয়ায় তারা পথে এসে দাঁড়িয়েছে। ২-৪ নম্বর প্রশ্নে কি বলেছে, আমি বললুম, না ওখান দিয়েই যাব। কবির ওখান দিয়েই যেতে চাওয়ার কারণ কি? উত্তর, কবির ওখান দিয়ে যাওয়ার কারণ হল, ওখান দিয়ে গেলে কবির শর্টকাট হয়। ২-৫ নম্বর প্রশ্নে কি বলেছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? ওখানে কিসের ভিড়? উত্তর, এক বেওয়ারিশ ভিখিরি গাড়িচাপা পোড়ায় ওখানে মানুষের ভিড় জমেছে। ২-৬ নম্বর প্রশ্নে কি বলেছে, কে সে লোক? লোকটির পরিচয় দাও। উত্তর, লোকটি সহায় সম্বলহীন এক বেওয়ারিশ ভিখিরি। সেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। ২-৭ নম্বর প্রশ্নে কি বলেছে, চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? উত্তর, দুর্ঘটনাগ্রস্ত ভিখিরিটির দেহে প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে তারা সমস্বরে চিৎকার করে উঠেছিল। ২-৮ নম্বর প্রশ্নে কি বলেছে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? উত্তর, ভিখিরির দেহের রক্তের দাগ কবির জামা কাপড়ে যাতে না লাগে, নিজের ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য কবি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। ২-৯ নম্বর প্রশ্নে কি বলেছে, ফিরে আসতেই দেখি। ফেরার পথে কবি কি দেখতে পেলেন? উত্তর, ফেরার পথে কবি দেখলেন, গলির মোড়ে শুকনো গাছটি হাজার হাজার সোনালি কচি পাতায় ভরে গিয়েছে এবং ফুটেছে গুচ্ছ গুচ্ছ ফুল যার সুবাসে গন্ধে রং বেরঙের পাখিতে গাছটি ভরে গিয়েছে। ২-১০ নম্বর প্রশ্নে কি বলেছে, অবিশ্বাস্য চোখে দেখলুম। কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? উত্তর, আপাত প্রাণহীন, শুষ্ক, নীরস, রুক্ষ গাছের মধ্যে লুকোনো অন্তহীন সজীব প্রাণের প্রকাশ আর কঠোরতার বিপরীতে মাধুর্যের ব্যাপক আয়োজন দেখে কবির চোখে অবিশ্বাসের ঘোর লেগে যায়। ৩ নম্বরের প্রশ্ন,
নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1 প্রশ্নে কি বলেছে, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছন্নছাড়া কবিতায় কবি জরুরি কাজে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। পথে তিনি কিছু ছন্নছাড়া বেকার যুবককে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদের দেখে ট্যাক্সিচালক ভয়ে সে পথে যেতে চায়নি, কারণ তারা গাড়ি থামিয়ে লিফট চাইতে পারে। কিন্তু কবি শর্টকাট রাস্তার জন্য জোর করে সেই পথেই যান। যুবকদের কাছে পৌঁছে কবি তাদের লিফটের কথা জিজ্ঞেস করলে তারা আনন্দের সঙ্গে ট্যাক্সিতে ওঠে। পরে জানা যায়, তারা কোনো উদ্দেশ্যহীন নয়, বরং একটি বেওয়ারিশ ভিখিরিকে গাড়িচাপা পড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা তাড়াহুড়ো করছিল। তারা ভিখিরিটিকে ট্যাক্সিতে তুলে প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে চিৎকার করে। এই অভিজ্ঞতার মাধ্যমে কবি বুঝতে পারেন, সমাজ যাদের ছন্নছাড়া বলে অবহেলা করে, তাদের মধ্যেও মানবতা ও সহমর্মিতা বিদ্যমান। 3-এর 2 প্রশ্নে কি বলেছে, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। গাছ না গাছের প্রেতছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে কবি প্রথমে গাছ বলে মনে করলেও পরবর্তী সময়ে তার মনে হয়েছে যে সেটি গাছের প্রেতছায়া। গাছের ডালপালাগুলি ছিল আঁকাবাঁকা। ডালপালাগুলি কতকগুলি শুকনো কাঠির কঙ্কালের মতো শূন্যের দিকে তোলা ছিল। সেগুলি ছিল রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। গাছটির গায়ে কোনো লতাপাতা ছাল বাকলের চিহ্ন ছিল না, এমনকি কোথাও এক বিন্দু সবুজের প্রতিশ্রুতি বা আভাস এবং সামান্যতম রসের সম্ভাবনাও ছিল না। তাই কবি গাছটিকে নিয়ে এই ধরনের অভিমত প্রকাশ করেছেন। 3-এর 3 প্রশ্নে কি বলেছে, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এভাবে কবিতায় উত্তম পুরুষের রীতি কিভাবে ব্যবহৃত হয়েছে, অন্তত 5টি পংক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় আলোচ্য কবিতাটিতে বেশ কয়েকটি চরণে উত্তম পুরুষের রীতি ব্যবহার করা হয়েছে। কবি তার নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়েই উত্তম পুরুষের রীতি ব্যবহার করেছেন। যেমন, ক, আমি বললুম, না ওখান দিয়েই যাব। খ, জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? গ, ওখান দিয়েই আমার শর্টকাট। ঘ, ফিরে আসতেই দেখি। উম, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম। 3-এর 4 প্রশ্নে কি বলেছে, কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় ওরা হচ্ছে এক বিরাট নৈরাজ্যের বাসিন্দা। ওরা ছন্নছাড়া বেকার যুবকের দল। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলার মাঠ নেই, অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই। ওদের বাস্তুভিটে রীতিনীতি, আইন কানুন, বিনয় ভদ্রতা, শ্লীলতা শালীনতা বলতে কিছুই নেই। ওরা এক ভিখিরির প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ওরা পরোপকারী, ওরা তাদের কথা ভাবে। 3-এর 5 প্রশ্নে কি বলেছে, ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উদ্ধৃত সাবধানবাণী উচ্চারণ করেছেন ট্যাক্সির চালক। ওদের বলতে তথাকথিত ভদ্রসমাজ থেকে বহির্ভূত নৈরাজ্যের বাসিন্দা একদল ছন্নছাড়া বেকার যুবকদের বোঝানো হয়েছে। ছন্নছাড়া কবিতার উদ্দিষ্ট, ওরা সমাজের নৈরাজ্যের মানুষ। ড্রাইভারের মতে ওদের নীতিবোধ, রীতিনীতি, আইন কানুন, বিনয় ভদ্রতা,
শ্লীলতা শালীনতা বলতে কিছুই নেই। ওরা কেবল অকারণ সময় নষ্ট করে, অন্যের স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধার সৃষ্টি করে। তাই ওদিক দিয়ে গেলে গাড়ির যাত্রীদের অযথা বিরক্ত করে। তারা লিফট চাইতে পারে, আর তাতে সেই চাওয়াকে উপেক্ষা করা সম্ভব হবে না। তাতে তাদের অকারণ দেরি হবার সম্ভাবনা থাকে। সে কারণেই বক্তা ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিয়েছেন। 3-6 প্রশ্নে কি বলেছে, তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। উত্তর: অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উদ্ধৃত অংশটিতে এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা আড্ডা দেওয়া চোঙা প্যান্ট পরিহিত রোখা মেজাজ ও ঠোকা কপালওয়ালা একদল ছন্নছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে। তাদের জীবনে এমন পরিস্থিতির কারণ হল, ওদের জন্য কিছুই নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলার মাঠ নেই, অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই। এছাড়াও তারা ছিল নৈরাজ্যের ও এক নেই রাজ্যের বাসিন্দা। এই বেকার যুবকরাই এখন সড়কের মাঝখানে এসে দাঁড়িয়েছে। এই কর্মহীন যুবক দলের তথাকথিত ভদ্রসমাজের কোনো সুযোগ সুবিধাই নেই। কিন্তু তাদের জীবনের এই পরিণতির জন্য দায়ী ধনবান শাসকের শোষণ, যার ফলশ্রুতি হিসেবে তাদের জীবনে এসেছে হতাশা, যন্ত্রণা। এসবই সামাজিক ও আর্থিক পরিস্থিতির করুণ পরিণাম। 3-7 প্রশ্নে কি বলেছে জিজ্ঞেস করলুম। তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্নবাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হল? উত্তর: অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবির প্রশ্নের মধ্য দিয়ে সহানুভূতিশীল মানসিকতারই প্রকাশ ঘটেছে। কবি জিজ্ঞাসা করলেন, ট্যাক্সি লাগবে? লিফট চাই লিফট? এসবের মধ্য দিয়ে কবির মহত্বের পরিচয় পাওয়া যায়। প্রশ্নকর্তার অর্থাৎ কবির প্রশ্নটি ছুড়ে দেওয়ার পরই সেই ছন্নছাড়া বেকার যুবকগুলি একসঙ্গে উৎসাহে চিৎকার করে বলে ওঠে, পেয়ে গেছি পেয়ে গেছি। ট্যাক্সি পেয়ে ছেলের দল সোল্লাসে চিৎকার করে এবং সিটি দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে 3-3টি যুবক উঠে পড়ে ট্যাক্সিতে। সামনের ভিড় দেখিয়ে একজন বলে, ভিড়টি কোনো জলসা চিত্রতারকার জন্য নয়। একটি গাড়ি এক বেওয়ারিশ ভিখিরিকে চাপা দিয়ে চলে গিয়েছে। তাদের কয়েকজন গাড়িটিকে ধাওয়া করেছে আর তারা ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। ভিড়ের কাছে যাওয়াতে রাস্তার মাঝখানে রক্তে মাংসে দলা পাকানো ভিখিরির শরীরটিকে তারা পাজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। কবি রক্তের দাগ থেকে নিজের ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে কবি গাড়ি থেকে নেমে গেলেন। 3-8 প্রশ্নে কি বলেছে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করো। উত্তর: অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় এক বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়ায় ছন্নছাড়া একদল বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। তারা সেটি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। তারা রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখিরির শরীরটিকে পাজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। শরীরটি তোলার সময়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে ওঠে, শরীরটিতে এখনও প্রাণ আছে বুঝতে পেরে। এইভাবেই শহরের ইট কাঠ পাথরে পরিবেষ্টিত দয়া মায়াহীন পরিবেশের মধ্যে থেকে একটি মায়া মমতাপূর্ণ বিশ্বাসের জয় শঙ্খধ্বনি ধ্বনিত হয়ে উঠে, প্রাণ আছে, প্রাণ আছে। কারণ প্রাণ থাকলেই মর্যাদা থাকে এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও থাকে অস্তিত্বের অধিকার। আলোচ্য কবিতায় সেটিই ঘোষিত হয়েছে। 3-9 প্রশ্নে কি বলেছে, কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্নছাড়া দের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। উত্তর:
অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছন্নছাড়া কবিতায় কথক প্রথমে একজন ভদ্র ও সভ্য নাগরিক হিসেবে নিজের ভব্যতা ও শালীনতা রক্ষা করতে চান। আহত ভিখিরির রক্ত দেখে তিনি ট্যাক্সি থেকে নেমে যান, এতে তার সামাজিক ভদ্রতার সীমাবদ্ধতা প্রকাশ পায়। কিন্তু ছন্নছাড়া যুবকদের প্রতি তার অনুভূতি কেবল অবজ্ঞার নয়, বরং গভীর সহানুভূতি ও শ্রদ্ধার। তিনি বুঝতে পারেন, সমাজ যাদের অবহেলা করে, সেই যুবকরাই আসলে মানবিকতার প্রকৃত পরিচয় দিয়েছে। তারা নিঃস্বার্থভাবে এক বেওয়ারিশ ভিখিরির প্রাণ বাঁচাতে উদ্যোগী হয়েছে। এই ঘটনার মাধ্যমে কথকের মনে এক ধরনের আত্মসমালোচনা জাগে। তিনি উপলব্ধি করেন, বাহ্যিক ভদ্রতা নয়, প্রকৃত মূল্য মানবিকতায়। তাই ছন্নছাড়া দের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে সম্মান ও শ্রদ্ধায় পরিণত হয়। ৩-১০ প্রশ্নে কি বলেছে কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছন্নছাড়া কবিতায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটি প্রথমে একেবারেই মৃতপ্রায় বলে মনে হয়। তার ডালপালা শুকনো, কঙ্কালসার, কোথাও কোনো সবুজের চিহ্ন নেই, যেন গাছের প্রেতছায়া। এটি জীবনের আশাহীনতা ও প্রাণহীনতার প্রতীক। কিন্তু কবিতার শেষে দৃশ্যপট বদলে যায়। কবি যখন ছন্নছাড়া যুবকদের মানবিকতা প্রত্যক্ষ করে ফিরে আসেন, তখন দেখেন সেই মৃতপ্রায় গাছটি নতুন কচি পাতা, ফুল ও পাখির কাকলিতে ভরে উঠেছে। এই পরিবর্তনের মাধ্যমে বোঝানো হয়েছে, যেখানে আগে প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেখানেও জীবন লুকিয়ে থাকে। যেমন ভিখিরির মধ্যে প্রাণ ছিল, তেমনি ছন্নছাড়া যুবকদের মধ্যেও মানবিকতা ছিল। অতএব গাছটি আশা, নবজীবন ও প্রাণশক্তির প্রতীক হয়ে উঠেছে। ৩-১১ প্রশ্নে কি বলেছে এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর ছন্নছাড়া কবিতায় কবি প্রাণকে এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা বলেছেন যথার্থ কারণেই। প্রথমে কবি গাছটিকে মৃতপ্রায় মনে করেছিলেন এবং ছন্নছাড়া যুবকদেরও প্রাণহীন, উদ্দেশ্যহীন বলে ভেবেছিলেন। কিন্তু পরে তিনি দেখলেন, সেই যুবকেরাই এক রক্তাক্ত বেওয়ারিশ ভিখিরির প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে। এতে বোঝা যায়, তাদের মধ্যে মানবতা, সহানুভূতি ও জীবনের স্পন্দন এখনও অটুট আছে। এই উপলব্ধির ফলে কবি বুঝতে পারেন, প্রাণ থাকলেই আশা থাকে, নতুন সম্ভাবনা জন্ম নেয়। প্রাণ কখনো সম্পূর্ণ নিঃশেষ হয় না, এক প্রাণ থেকে আরেক প্রাণের সৃষ্টি হয়। তাই প্রাণ চিরন্তন ও অবিনশ্বর। এই কারণেই কবি প্রাণকে ক্ষয়হীন আশার উৎস এবং মৃত্যুহীন মর্যাদার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। ৪ নম্বরের প্রশ্ন, নিচের প্রতিটি শব্দের দল বিভাজন করে দেখাও। এলোমেলো, ছন্নছাড়া, নৈরাজ্যে, বাসিন্দে, শালীনতা, আত্মীয়তা, শঙ্খধ্বনি, পত্রপুঞ্জে। উত্তর, ৫ নম্বরের প্রশ্ন, নিচের প্রতিটি শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। বর্তমান, ভদ্রতা, সম্ভাষণ, গতি, ভিখিরি, ভব্যতা, রুষ্ট, জিজ্ঞেস। পিছে। উত্তর, বর্তমান হবে বৃত যোগ সানোচ মান। ভদ্রতা হবে ভদ্র যোগ তা। সম্ভাষণ হবে সম ভাস যোগ অনট। গতি হবে গম যোগ তি। ভিখিরি হবে ভিখ যোগ আরি ইরি। ভব্যতা হবে ভূ যোগ জ ও ত্রি যোগ তা। রুষ্ট হবে রুস যোগ ত ও ত্রি। জিজ্ঞেস হবে গা শন যোগ এ যোগ অ। পিছে হবে পিচ যোগ এ। ৬ নম্বরের প্রশ্ন,
নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে তা দেখাও। জুতো, বাসিন্দে, ক্ষেত, চোখ, কদ্দূর, ভিখিরি। উত্তর: জুতো, জুতা, হবে, জুতো, স্বরসঙ্গতি। বাসিন্দে, বাসিন্দা, হবে, বাসিন্দে, স্বরসঙ্গতি। ক্ষেত, ক্ষেত্র, হবে, ক্ষেত, ধ্বনিলোপ। চোখ, চক্ষু, হবে, চোখ, সমীভবন। কদ্দূর, কত দূর, হবে, কদ্দূর, পরাগত সমীভবন। ভিখিরি, ভিখারি, হবে, ভিখিরি, স্বরসঙ্গতি। 7 নম্বরের প্রশ্ন, কোন শব্দে কি উপসর্গ আছে আলাদা করে দেখাও। প্রতিশ্রুতি, বেওয়ারিশ, অনুসরণ, প্রচ্ছন্ন, অভ্যর্থনা, অধিকার। উত্তর: প্রতিশ্রুতি, হবে, প্রতি উপসর্গ। বেওয়ারিশ, হবে, বে উপসর্গ, বিদেশি উপসর্গ। অনুসরণ, হবে, অনু উপসর্গ। প্রচ্ছন্ন, হবে, প্র উপসর্গ। অভ্যর্থনা, হবে, অভি উপসর্গ। অধিকার, হবে, অধি উপসর্গ। 8 নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 8-এর 1, 8.1 পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। জটিল বাক্যে। উত্তর: ওই যে পথ সেখান দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। 8-এর 2, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। যৌগিক বাক্যে। উত্তর: দেখছেন না ছন্নছাড়া কটা বেকার যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আড্ডা দিচ্ছে। 8-এর 3, কারা ওরা? প্রশ্ন পরিহার করো। উত্তর: ওদের পরিচয় জানতে চাইছি। 8-এর 4, ঘেঁষবেন না ওদের কাছে। ইতিবাচক বাক্য। উত্তর: ওদের কাছে ঘেঁষা থেকে ক্ষান্ত বা বিরত থাকুন। 8-এর 5, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। না সূচক বাক্যে। উত্তর: একটা ভিজে বারুদের স্তূপ যেখানে কোনো স্ফুলিঙ্গ নেই। 8-এর 6, জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? পরোক্ষ উক্তিতে। উত্তর: তাদের ট্যাক্সি লাগবে কি না জিজ্ঞাসা করা হলো। 8-এর 7, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। জটিল বাক্যে। উত্তর: আমরা এমন ট্যাক্সি খুঁজছি যা খালি। 8-এর 8, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল। ক্রিয়ার কাল নির্দেশ করো। উত্তর: পুরাঘটিত বর্তমান কাল।